হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আশার প্রদীপ। সো আমরা আশার প্রদীপ থেকে আজকে তোমাদের সামনে রচনা আজকে আমরা উপস্থিত করেছি যে তোমাদের যে 10 নম্বরে যে একটা রচনা থাকে জীবনীমূলক রচনাটা অবশ্যই প্রত্যেকে সাজেশন করবো যে তোমরা জীবনীমূলক রচনা করবে। কেন বলো? তুমি একটা ভূমিকা লিখছো, এখানে তুমি 1 নম্বর পাচ্ছ বা 2 নম্বর পাচ্ছ, তারপর তুমি জন্ম মৃত্যু ওইটা যে মানে আর কি যে পয়েন্টগুলো দিয়ে দিচ্ছে বোর্ডের মধ্যে যে তোমার জন্ম কবে হচ্ছে, মৃত্যু কবে হচ্ছে, তারপরে কি পুরস্কার পেয়েছে, নাম কি, বাবার নাম কি, মায়ের নাম কি, কোন গ্রামে জন্ম, তারপরে কোন স্কুলে পড়াশোনা করেছেন, কোন কলেজে পড়াশোনা করেছেন, কোথায় জব করেছেন, কী কী পুরস্কার পেয়েছেন, মানে একটা সমস্ত কিন্তু তোমরা শেষের দিকে আই থিঙ্ক তোমাদের 8 নম্বর বা 10 নম্বরের কোশ্চেনের মধ্যে দেখবে, মানে শেষের দিকে একদম জীবনীমূলক একটা রচনা দেই। সেই জীবনীমূলকটা আমি তোমাদেরকে লেখার সাজেশন করবো। কেন বলো তো? এই ক্ষেত্রে বলছি যে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু মিনিমাম 1 থেকে 2 নাম্বার কিন্তু তোমরা পাবেই, 1 থেকে 2 নাম্বার কিন্তু পাবেই। আর একটু বড় বড় করে পয়েন্টগুলো লিখবে, ঠিক আছে? তো আজকে আমরা কাজী নজরুল ইসলামের জীবনীর মানে অবদান বা জীবনী বা রচনা আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে? এটা যদি তোমাদের অবদানও আসে, এক্সাম্পল ধরে নাও যে তোমাদের বাংলা সাহিত্যের সংস্কৃত ইতিহাস থেকে অবদান এসেছে কাজী নজরুল ইসলাম, তা সত্ত্বেও কিন্তু এই নোটটাই লিখবে, ঠিক আছে? কাজী নজরুল ইসলামের যদি অবদান আসে তাহলে এটাই লিখবে। আর যদি রচনাও দিক দিয়ে আছে, রচনার দিক দিয়েও যদি আছে তাও কিন্তু এটা লিখবে, ঠিক আছে? রচনা আসলেও এটা লিখবে আর অবদান আসলেও কিন্তু এইটাই নোটটা লিখবে যেটা আমরা এখন আলোচনা করতে চলেছি। সো ঠিক আছে। এবং এখানে সবচেয়ে একটা বড় বিষয় বলবো, কাজী নজরুল ইসলামের যে জীবনীটা কী করে মুখস্থ করবে, এত বড় একটা জীবনী কী করে মুখস্থ করবে, প্রত্যেকটা পয়েন্ট পড়ে পড়ে যাবো, যেমন ভূমিকা, জন্ম মৃত্যু, এমনভাবে এমন স্টাইলে আর কি এমন পদ্ধতিতে তোমাদেরকে বলে দেবো, সামারি অনুযায়ী মানে আর কি সারমর্ম অনুযায়ী ছোটো করে তোমাদেরকে মুখস্থ করার একটা টেকনিকও বলে দেবো, ঠিক আছে? যে শর্ট ফর্মে কী করে মুখস্থ রাখবে কোনো কিছুকে। চলো, তো আরেকটা কথা বলবো, কি বলো, যেমন ধরে নাও যে তোমাদের এক্সাম্পল ধরে নাও, কে বলছে স্বামী বিবেকানন্দ পড়ো, কে বলছে মাইকেল মধুসূদন, কে বলছে মানে মাদার টেরেসা পড়ো, কে বলছে জীবনানন্দ পড়ো, সৈয়দ মোস্তফা আলী পড়ো, কে বলছে স্বামী বিবেকানন্দ পড়ো, মাদার টেরেসা পড়ো, তারপরে তোমার স্বামী বিবেকানন্দ মানে তারপর ধরে নাও যে মহাশ্বেতা দেবী পড়ো, মানে বিভিন্ন ধরনের সবাই কিন্তু সাজেশন করবে যে হ্যাঁ এটা আসতে পারে, এটা আসতে পারে, এটা আসতে পারে, বিভিন্ন রকমের সাজেশন করবে। আমি একটাই সাজেশন করব, আশার প্রদীপ কোচিং সেন্টার থেকে যে তোমাদের যে একটা ফর্মেট দেওয়া হয়েছে, যে ফর্মেটটা দেওয়া আছে মানে রচনা লেখার পদ্ধতি যেটা আছে ওই পদ্ধতিটা মুখস্থ করে রাখুন। শেষ অবধি যদি কমন না আসে তাহলে ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করবে, নিশ্চিত ওখানে যদি তোমার যদি হাতে লেখা থাকে 9 থেকে 10 নম্বর পেয়ে যাবে, ঠিক আছে? 9 থেকে 10 নম্বর কিন্তু পেয়ে যাবে। আর যদি হাতে লেখা একটু খারাপ হয় মিনিমাম তো 8 তো দিতেই হবে, রাইট? তাহলে সেই ফর্মেটটা কিন্তু একবার মুখস্থ করতে পারো, এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? আগে আমরা একটু কাজী নজরুল ইসলামের অবদান যদি আসে সেক্ষেত্রেও কিন্তু বললাম, ঠিক আছে? অবদান আছে তাহলে তো এটা একটু মুখস্থ করে নিব, আমরা দেখে নেব কী করে মুখস্থ করতে হবে। দেখো একটুখানি ছোটো করে নিচ্ছি। সো আরেকটা কথা বলবো, যদি আমাদের চ্যানেল নতুন কেউ থাকো তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী আপডেট পাওয়ার জন্য, ওকে? এবং তোমার ক্লাসমেটদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট, যে কাজী নজরুল ইসলামের অবদান বা জীবনী যা কিছু ওটা আমরা কোশ্চেন পেপার পেয়ে যাব। প্রথমত স্টার্ট করব ভূমিকা দিয়ে, ঠিক আছে? যখন কারো আমরা জীবনী লিখব বা কারো অবদান লিখব বা রচনা লিখব, প্রথমত ভূমিকা লিখতে হবে। কী আছে দেখো, বাংলা সাহিত্য এক উজ্জ্বল নক্ষত্র হলেন কাজী নজরুল ইসলাম। তাহলে এই কথাটা, এই যে বাংলা সাহিত্যের এটা লিখতে পারো, বা বাংলা সাহিত্য এক উজ্জ্বল এটাও লিখতে পারো, বা বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র এটাও লিখতে পারো, ঠিক আছে? বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র হলো কাজী নজরুল ইসলাম। এবার ধরে নাও যেখানে তুমি রবীন্দ্রনাথের বা স্বামী বিবেকানন্দ বা মহাশ্বেতা দেবীর বা আর কারো আর কি, ঠিক আছে, বা অবনীন্দ্রনাথ ঠাকুরের তুমি কিন্তু কারো রচনা মুখস্থ বা অবদান মুখস্থ করে নি, তাহলে কী করবে, এই কথাটাই তুমি ভূমিকার মধ্যে লিখতে পারো যে বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র হলেন মহাশ্বেতা দেবী, বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র হলেন স্বামী বিবেকানন্দ, বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, মানে অন্যান্য সবার ক্ষেত্রে কিন্তু তুমি ব্যবহার করতে পারবে। তাহলে বুঝতে পারছো কেমন করে মুখস্থ করবে, কেমন করে ইউজ করবে পয়েন্টগুলো কোথায়, জাস্ট খালি কনসেপ্টে কালো মাথায় শুনে নাও, ঠিক আছে? তারপরে এটা লিখে নেবে, ঠিক আছে? তারপরে কি আছে, বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র হলেন কাজী নজরুল ইসলাম, ঠিক আছে? তাহলে সবার ক্ষেত্রে আমরা ইউজ করলাম, দাঁড়িয়ে দিব। এরপরে কী আছে, কবিতা, নাটক, উপন্যাসের মতো সাহিত্যের প্রত্যেকটি ক্ষেত্রে তার ছিল এক বিশাল ভূমিকা। তাহলে এই কথাটাও কিন্তু আমরা অন্যান্য সবার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারি। কবিতা, নাটক, সাহিত্য, উপন্যাসের মতো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তার বিশেষ ভূমিকা ছিল। তাহলে সবার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ ধরো না রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি, স্বামী বিবেকানন্দের কথা বলছি, তারপর ধরো না মহাশ্বেতা দেবীর কথা বলছি, হ্যাঁ, তারপর ধরো না সৈয়দ মোস্তফা আলীর কথা বলছি, তারপর ধরো না মাইকেল মধুসূদন দত্ত বলছি, যা বলছি না কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু আমরা এই লাইনটাই কিন্তু ব্যবহার করতে পারবো। তার মানে বুঝতে পারছো, একটা মুখস্থ করছি মানে একজনের জীবনী মুখস্থ করছি, হাজারো জনের জীবনী লিখতে পারবো, বুঝতে পারলো? ওরা কি দেখতে আসছে
যারা খাতা চেক করেছে তোমার, আমার তো নাম্বারের দরকার, তাই না? আমার তো এইচএসে নাম্বারের দরকার। ওরা কি চেক চেক করতে আসে তোমার খাতা, যে তুমি আমার কোন বই থেকে লিখেছো, দেখি দেখি এই কথাগুলো আছে কিনা ওই বইয়ে, এটা তো দেখতে আসে না। ওরা অবভিয়াসলি জানে যে হ্যাঁ নাট্যকার ছিলেন, কবিতা লিখতেন, উপন্যাস লিখতেন, সাহিত্যের মধ্যে তার বিশেষ ভূমিকা দিল, সবাই জানে আর কি। তাহলে এটা কথা তোমার সবাই লিখতে পারো। তাহলে বুঝতে পারো সহজ ট্রিকটা কী, বুঝতে পারলে? মানে সবারই ক্ষেত্রে কিন্তু একটা জীবনী মুখস্থ করছো, মানে 10 জনের জীবনী লিখতে পারবে আর কি, 10 জনের অবদান লিখতে পারবে, ঠিক আছে? তারপরে কি আছে, নিজেই লিখতেন গান, সেই সাথে সুর ও গান গাইতেন। বিশেষ করে এখানে দেখো এর ক্ষেত্রে কিন্তু কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে কী ছিল, ধর্মান্ধতা বা অন্ধকার, মানে ধর্ম অন্ধতা যেটাকে বলে আর কি, সাম্প্রদায়িক পরাধীনতার বিরুদ্ধে তার অবস্থানের কারণে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলে আখ্যায়িত বা বিদ্রোহী কবি হিসাবে আখ্যা দেওয়া হয় বা বিদ্রোহী কবি হিসাবে জানা হয়। তাহলে কি কথাটা বুঝলে, তার যে মানে কুসংস্কার, সাম্প্রদায়িক, তারপরে পরাধীনতার বিরুদ্ধে, তারপরে ধর্মান্তরিত অন্ধকার, মানে ধর্মের যে বিভিন্ন অন্ধকারতা রয়েছে, এই সমস্ত কিছুর মানে এর পরিপ্রেক্ষিতে তিনি কবিতা লিখতেন, কথা বলতেন, এই জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তাহলে ভূমিকা আশা করি মুখস্থ হয়ে গেল। তাহলে এইটা কথা শুধুমাত্র এইখান থেকে এই পর্যন্ত শুধুমাত্র কাজী নজরুল ইসলামের জন্যই কিন্তু ব্যবহার করতে হবে, কিন্তু উপরে যে দুটো লাইন বললাম এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে সবারই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। আশা করি ভূমিকা মুখস্থ হয়ে গেছে। ওকে, মুখস্থ হয়ে গেছে, আরেকবার দেখে নেবে, মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? আবার যদি বারবার বলি তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে, ঠিক আছে? আবার একটা দ্বিতীয় পয়েন্ট মুখস্থ করাতে হবে। ভূমিকা হয়ে গেল। এরপরে চলো জন্ম এবং বংশ পরিচয় পয়েন্ট করবে, ঠিক আছে? এখানে ভুল হয়েছে, এখানে আন্ডারলাইন করে দেবে, মানে হাইলাইট করে দেবে। এই পয়েন্টগুলো না ব্ল্যাক কালি দিয়ে লিখবে। যদি ব্ল্যাক কালি দিয়ে আনসার করো তাহলে নীল কালি দিয়ে করবে, এই মানে পয়েন্টগুলো লিখবে, অন্য কালি দিয়ে লিখবে, ঠিক আছে? আর এরকম গোল করবে না, শুধু হাইলাইট করে দেবে। ওকে, হ্যাঁ, নিচে একটু হাইলাইট করে দেবে আর ডবল ডট দিয়ে এই মতন পয়েন্টটা করবে, একটু গ্যাপ করে লিখবে, ঠিক আছে? তারপর কী আছে, 1899 সালে, এটা কিন্তু তোমরা ইতে পেয়ে যাবে, তোমাদের যেটা প্রশ্ন দেবে ওখানে কিন্তু জন্মটা লেখাই থাকবে, ঠিক আছে? কোথায় জন্ম করেছেন সেটাও লেখা থাকবে, তাহলে মুখস্থ করা লাগছে না, বাস, নো প্রবলেম। এবার যদি অবদান লেখো তাহলে সেক্ষেত্রে একটুখানি মাথায় বসিয়ে রাখতে হবে, ঠিক আছে? শুধু এটা যদি মনে না থাকে তাহলে সমস্যা নেই, শুধুমাত্র সালটা বলে দিবে, শুধু সালটা লিখে দেবে, ঠিক আছে? 1899 সালে, হ্যাঁ, 1899 সালে 28 মে, যদি হুবাহু চলে আসে তাহলে 24 বাংলাতে লেখা আছে, 24 মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাতে তার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন, ঠিক আছে? চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ফকির আহমেদ এবং মাতা ছিলেন জাহিদা খাতুন। তার পিতা ছিলেন জাহিদা খাতুন, ঠিক আছে? পিতামাতার পরিচয় দিলাম। তার পিতা ছিলেন মসজিদের ইমাম, কমন বিষয়, মসজিদের ইমাম, এবং মাতা ছিলেন গৃহবধূ। বাস, এই পয়েন্টটা মুখস্থ হয়ে গেল। তাহলে তার পিতামাতার নাম মুখস্থ করে রাখতে পারো, এবং জন্ম কোথায় হয়েছেন, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে, ঠিক আছে? এটা মুখস্থ রাখতে হবে, বাস হয়ে গেল। তার মানে কি, 1899 জন্ম। দেখবে অনেকের ক্ষেত্রে এখন তোমরা এইচএসতে, মানে তোমাদের ডেট অফ বার্থ এখন 2000 উপরে এসছে, ঠিক আছে? কারো 2000 হয়তো 6-এ 7-এ বা এরকম হয়তো আছে আর কি, ঠিক আছে? যাই হোক না কেন, তো 1899 অনেকের জন্মবাদ আছে, যাই হোক না কেন। তো 1899 সালে তিনি আবার চোখ বন্ধ করে, ঠিক আছে? বন্ধ করে দিলাম, ঠিক আছে? কী আছে না আছে আমি জানি না। এবার কী বলবো তাহলে, 1899 সালে চোখ বন্ধ করে উপরে তাকাও, বা এইদিকে তাকাও, বা ওইদিকে তাকাও, বা আসমানের দিকে তাকাও, কী বলবে? 1899 সালে বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাস, এটুকু কনসেপ্ট ক্লিয়ার, ডান। তারপরে কী করবে, তার পিতার নাম ছিল আহমেদ, ফকির আহমেদ, যদি মনে থাকে তাহলে আহমেদ শুধু বলে দেবে, অতীত ধরি না, ওরা চেক করতে আসবো অত কিছু, ঠিক আছে? মাতার নাম ছিল জাহিদা খাতুন, ঠিক আছে? পিতা ছিলেন মসজিদের ইমাম, এবং মাতা ছিলেন গৃহবধূ। বাস হয়ে গেল, মুখস্থ, আশা করি ডান। ইয়েস। তার পিতা অকাল মৃত্যুর পর তার পিতা কষ্টের মুখোমুখি হয়েছিল, তার কারণে গ্রামবাসীরা তাকে দুখু মিয়া বলে ডাকা হতো, দুখু মিয়া, ঠিক আছে? দুখু মিয়া। তাহলে দুখু মিয়া শব্দটা কী করে মুখস্থ হবে, এটা আমরা মনে থাকবে না, অনেক দুঃখ হয়েছে না তোর, এই মতন করে বলি তো আমরা, তাহলে দুঃখ শব্দটা ব্যবহার করবে, দুখু মিয়া। তাহলে এরকম করে বলবে, কী লেখা আছে জানি না, এরকম বলে দেবে তার পিতা ছোটোবেলাতে, এরকম বলবে, তাহলে নিজের ভাষায় লিখবে আর কি, ছোটোবেলাতে তার পিতা অকাল সময়ে মৃত্যুর কারণে কাজী নজরুল ইসলামের প্রাথমিক জীবনের প্রতি তার ভীষণ প্রভাব পড়ে, এমন কিন্তু বলে দিবে। তার প্রাথমিক শিক্ষার জীবনে তার অনেক কষ্টের মধ্যে এবং অনেক একটা কষ্টের মধ্যে তিনি পড়াশোনা করেছেন বা অনেক প্রভাব পড়েছে, এই মতন করে বলে দিলেই হয়ে গেল। তার জন্য তাকে গ্রামবাসীরা তাকে দুঃখ মিয়া বলে চিনেন, বাস হয়ে গেল, ঠিক আছে? জন্ম মৃত্যু মুখস্থ হয়ে গেল। তার মানে এখান থেকে যে কোনো অবস্থায় দেখো 1 2 3 4টা লাইন লিখছো, 4টা লাইন টাইপিং করা আছে, যখন তুমি খাতায় লিখবে না, এটা মিনিমাম তোমার 6টা লাইন হয়ে যাবে,
বুঝতে পারছো? চোখ বন্ধ করে যে কোনো অবস্থায় 2 নাম্বার এখানে দিতেই হবে ওনাকে, বা এখানে আমি ভূমিকাতে 1 নম্বর পেয়ে গেলাম, ঠিক আছে, তাহলে 3 নম্বর হয়ে গেল আমার। এরপর পয়েন্ট কী করে মুখস্থ রাখবো দেখো, শিক্ষা জীবন। তাহলে শিক্ষা জীবনের ক্ষেত্রে কী হবে, একটু দ্বারা ছোটো করছি, ঠিক আছে। শিক্ষা জীবন দেখো একটুখানি, শিক্ষা জীবন কী আছে, শিক্ষা জীবন হচ্ছে কি, ছোটোবেলায় তিনি মাদ্রাসায় লেখাপড়া শুরু করেন। তাহলে এটা মনে রাখবে সবাই যে ছোটোবেলাতে তিনি মাদ্রাসাতে শিক্ষা অর্জন করেন। পাশাপাশি নজরুল ইসলাম তার আপন কাকার কাছে ফার্সি ভাষা সাহিত্যের নানা পাঠ নিয়ে থাকেন। তাহলে কি করবে, প্রথম ছোটোবেলাতে তিনি মাদ্রাসাতে ভর্তি হন, পাশাপাশি তার কাকার কাছ থেকে তিনি ফার্সি ভাষা এবং বিভিন্ন সাহিত্যের তিনি জ্ঞান অর্জন করতে থাকেন, এই মতন করে বলে দেবে। যেহেতু শিক্ষা জীবন তার মানে থাকেন, কন্টিনিউ করবে, যেহেতু ওর লাইফ বলছি আমরা লিখছি। তারপরে কী করবে, 1910 সালে তিনি কী আছে নারীগঞ্জের, এটা রানীগঞ্জ হবে শব্দটা মনে হয়, রানীগঞ্জ, হ্যাঁ সরি রানীগঞ্জ হবে, ওটাই বলছি, রানীগঞ্জ সিয়ারসোল রাজ স্কুলে। এই দেখো এগুলো তো মনে থাকবে না ভাই, এই স্কুল কলেজের নাম তো মনে থাকবে না, এটুকু জানি। তাহলে কি করবে এখান থেকে, তাহলে সালটা শুধু মনে রাখবে। 1910 সালে তিনি দাঁড়াও এখানে বলছি ইংরেজি স্কুলে পড়াশোনা করেন। তাহলে কি করবে, 1910 সালে তিনি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হন, এরকম বলে দেবে, ঠিক আছে। 1910 সালে তিনি, না প্রথমত বলে দেবে যে 1910 সালে তিনি সরকারি বাংলা মাধ্যম, 1910 সালে তিনি ইংরেজি মিডিয়ামে বা ইংরেজি একটা মিডিয়ামে বা ইংরেজি মাধ্যমে একটা স্কুলে মানে ভর্তি হন বা পড়াশোনা করেন, এই মতন বলে দেবে। বাস, যেহেতু আমি জাস্ট তোমাদের শর্টকাট টিপসগুলো বলছি, তোমরা যদি হুবাহু মুখস্থ করো তো কংগ্রাচুলেশনস, ঠিক আছে, হুবাহু মুখস্থ করতে পারলে। আমি জাস্ট শর্টকাট মানে বিষয়টা যাচ্ছি মুখস্থ শর্ট ফর্মে আর কি। কিন্তু তিনি আর্থিক, এটা হবে আর্থিক, ঠিক আছে, আর্থিক হয়ে গেছে আর্থিক, ওকে, এটা আর্থিক সংকটের কারণে পড়াশোনা ত্যাগ করেন। কিন্তু তিনি আর্থিক সংকটের কারণে তিনি পড়াশোনা ত্যাগ করেন, আর্থিক সংকট, বাস মনে থাকবে এটা, মানে আর্থিক সংকটের কারণে তিনি পড়াশোনা ত্যাগ করেন এবং তিনি আবার চায়ের দোকানে কাজ শুরু করেন। তারপরে তিনি চায়ের দোকানে কাজ শুরু করেন, মনে থাকবে সবারই। কাজ করার পাশাপাশি তিনি কবিতা রচনা লিখতেন আর কি, ঠিক আছে, লিখতে থাকেন। তারপরে কী আছে, কবিতা রচনা লিখতে থাকেন, পাশাপাশি তিনি রচনা লিখতে লেখা দেখে, আচ্ছা হ্যাঁ, তারপরে কী করেন, কাজ করার পাশাপাশি, হ্যাঁ এখানে লিখবে যে তিনি চায়ের দোকানে কাজ করার পাশাপাশি চায়ের দোকানে কাজ করেন কে, আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী স্যার। তিনি কাজের দোকানে কাজ করতেন, এই চায়ের দোকানে কাজ করতেন, ঠিক সেরূপভাবে কাজী নজরুল ইসলাম পড়াশোনা ছেড়ে চায়ের দোকানে কাজ করতে লাগলেন। তারপরে কী করছেন, কাজ করার পাশাপাশি তিনি রচনা, কবিতা লেখা, এই সমস্ত কী করতেন, লেখালেখি করতেন এবং দেখে মুগ্ধ হন আসানসোলের দারোগা রফিজুল্লাহ। নামটা মনে থাকলে ভালো, তাহলে কী করতে, সরাসরি যদি নাম না মুখস্থ থাকে তাহলে আসানসোলের একজন দারোগা, এরকম বলে দেবে যে আসানসোলের একজন দারোগা, তার লেখা দেখে তিনি মুগ্ধ হয়ে যান, এই মতন করে বলবে, ঠিক আছে। আসানসোলের একজন দারোগা, যদি মুখস্থ না থাকে, আমি বলছি কি, দেখো আমি তোমাদেরকে খারাপ পথ দেখাচ্ছি না, আমি তোমাদেরকে 1 নম্বর, আমাদের আগে নাম্বার চাই, ঠিক আছে, এইচএস আমার নাম্বার লাগবে, পার্সেন্টেজ লাগবে, সে কথাই কিন্তু সেই মতন একটা পদ্ধতি তোমাদেরকে জাস্ট একটা ওই দেখে, বিশেষ করে যারা পড়াশোনা করেনি মানে আর কি ছোটোবেলায়, মানে প্রথম থেকে যারা পড়াশোনা করেনি ওদের জন্য বিশেষ করে স্পেশালি। আর আদারওয়াইজ তুমি নাম সহ মুখস্থ করে পারতো, জায়গার নাম, স্কুলের নাম, সাল, তাহলে তো মানে একটাই নাম্বার কাটতে পারবে না বা আর কোনো কিছু। এই মতো সাধারণত যে কথাগুলো বলছি এরকমও নাম্বার কাটার কোনো সম্ভাবনা নয়, ওকে। তারপর কি আছে, 1914 সালে তিনি নজরুল ইসলামকে দাড়িরামপুর হবে, একটু দেখে নেবে, ঠিক আছে, দাড়িরামপুর স্কুলে 7ম শ্রেণীতে। তারপর আচ্ছা ছেড়ে দাও, তাহলে দাড়িরামপুর ওগুলো মনে নাই। এবার কী করবে তাহলে, 1914 সালে নজরুল ইসলামকে সেই দারোগা, এরকম বলে দেবে, সেই দারোগা 7ম শ্রেণীতে ভর্তি করিয়ে দেন, একটি স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি করে দেন। পরবর্তীকালে 1915 সালে তিনি রানীগঞ্জ সিনিয়র, আবার ফের ওই একই কথা আসছে, ঠিক আছে, এখানে ভর্তি হয়েছিলেন। তারপর রানীগঞ্জ সিনিয়র স্কুলে, রাজ স্কুলে চলে যান এবং সেখানে তিনি 8ম শ্রেণীতে ভর্তি হন, সেখানে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। তাহলে কী করবে এখানে, তাহলে 1914 আর 15 তো মনে থাকবেই তো, 15 সালে দারোগা ভর্তি, সেই দারোগা একটি স্কুলে ভর্তি করিয়ে দেন, এরকম করে বলবে। 1915 সালে আবার রানীগঞ্জে সিয়াসোল রাজ স্কুল, একটু দেখে নেবে, গুগলে পাওয়া যাবে আর কি, সরি, আদারওয়াইজ যদি মনে না থাকে তাহলে এই মতন করে বলবে। 1915 সালে তিনি রানীগঞ্জ স্কুলে, এই মতন বলবে, সরাসরি বলবে রানীগঞ্জ, এটা কেটে দেবে, রানীগঞ্জ রাজ স্কুলে, এরকম করে বলতে পারো, ঠিক আছে, রানীগঞ্জ রাজ স্কুলে তিনি সেখানে 7ম ক্লাস পর্যন্ত, এই 8ম শ্রেণী কি ওগুলো জানি না, বলবে যে 7ম শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করেন। তিনি বাংলা, সংস্কৃতি, আরবি, ফার্সি সাহিত্য ও হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের অধ্যয়ন করেন।
এরকম করে বলবে, ঠিক আছে। তিনি আরবি সাহিত্য, সে সময় একটু ফরাসি এটা প্রচলনটা ছিল, ফরাসি ভাষার, ঠিক আছে। এরপরে কর্মজীবন, তাহলে আমরা শিক্ষা জীবন দেখলাম, আর কী করে মুখস্থ করবে শর্টকাটভাবে তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। 1917 সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন, তাহলে কী করবে 1917 কর্মজীবন, 1900 তাহলে এর মতন করে লিখবে। সেনাবাহিনী যখনই কথা বলবে তাহলে নিজের নিজের মাইন্ডসেটে, ঠিক আছে, কী করেছে অতগুলো একবার দেখে নিতে পারো, ঠিক আছে, কী বলেছে না বলেছে শর্ট ফর্মে আগে মুখস্থ করার চেষ্টা করো। 1917 সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং তিনি 3 বছরে ব্যাটালিয়ন কোয়ার্টার মাস্টার, এটা একটা পদ আছে, ঠিক আছে। এবং তিনি এই মতন করে বলতে পারো, যদি মুখস্থ না থাকে এই মানে আর কি টার্মটা বা এই মানে পদের আর কি এই নামটা যদি মুখস্থ না থাকে পোস্টের নামটা, তাহলে কী করবে, তিনি সেনাবাহিনীতে 1917 সালে যোগ দেন এবং তিনি খুব সুন্দর একটা পোস্টে তিনি উন্নীত হন, এই মতন করে বলবে, ঠিক আছে। খুব সুন্দর একটা ব্যাটালিয়ন মাস্টার, ব্যাটালিয়ন এরকম বলে দেবে, মাস্টার টাস্টার ছেড়ে দাও, ব্যাটালিয়ন শব্দটা মনে থাকবে, যেহেতু আর কি আর্মির ক্ষেত্রে ব্যাটালিয়ন শব্দটা, সেনাবাহিনীর ক্ষেত্রে ব্যাটালিয়ন শব্দটা ব্যবহার করে থাকে, ব্যাটালিয়ন আমরা শুনি থাকি। তিনি 3 বছরে ব্যাটালিয়ন পদে উন্নীত হন, এই মতন করে বলে দেবে। বা তিনি ব্যাটালিয়নের পরে কী হন, মানে প্রমোশন হয়, এই মতন করে বলতে পারে। 1919 সালে বলো, যারা আর কি ইতিহাস পড়েছে বলো 1919 সালে কী হয়েছিল, 1919 সালে কী হয়েছিল যারা ইতিহাস পড়ো বলো। 1919 সালে সেনাবাহিনী কর্মরত অবস্থায় তার বাউন্ডুলের আত্মকাহিনী সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। তাহলে এই নামটা যদি মুখস্থ না থাকে তাও একটু চেষ্টা করবে, ঠিক আছে। যদি না থাকে তাহলে কী করবে, 1919 সালে সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় তার সওগাত পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তার আত্মকাহিনী, ঠিক আছে, এর মতন করে বলতে পারো। তারপর 1919 সালে সেনাবাহিনী কর্মত্যাগ করেন। তারপর 1920 সালে তিনি কলকাতা কলেজে স্টেজে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি যোগদান করেন। সেখান থেকে তিনি তার প্রথম কবিতা লেখেন বাঁধন হারা, এটা কিন্তু মুখস্থ করতে হবে, ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা আজকে ফেমাস আছে। বাঁধন হারা তার প্রথম কবিতা লেখেন। এরপর চলে এসো নজরুল, বাঁধন হারা হয়ে গেছে ওটা। তারপর নজরুল ইসলামের চলচ্চিত্র, এই চলচ্চিত্রগুলো কী আছে দেখো। নজরুল ইসলাম ধূপ ছায়া নামে একটি চলচ্চিত্র প্রকাশিত করেন। ধূপ ছায়া, এটাও মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। কিছু কিছু তো টার্মগুলো মুখস্থ করে রাখতেই হবে, ওকে। ধূপ ছায়া একটি চলচ্চিত্র পরিচালনা করেন। এটিতে তিনি একটি চলচ্চিত্র অভিনয়ও করেছিলেন, ঠিক আছে। তাহলে এটা শর্ট ফর্মে কী করবে, নজরুল ধূপ ছায়া নামে একটি চলচ্চিত্র প্রচলন করেছিলেন, বাস হয়ে গেল। আর এটা মনে নেই তো, ওটা লিখতে হবে না অতটা, এই লাইনটা ছেড়ে দাও ওটা। তারপরে এখান থেকে কী আছে, 1931 সালে প্রথম বাংলা শাবক চলচ্চিত্র জামাই গোষ্ঠী, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। জামাই গোষ্ঠী ও শরৎচন্দ্র কাহিনী অবলম্বনে নির্মিত গৃহদাহ চলচ্চিত্র সুরকার ছিলেন, এটা মানে সুর দিয়েছিলেন, ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে। তারপরে পাতলপুরী চলচ্চিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে 1938 সালে গোড়া চলচ্চিত্র সঙ্গীতে পরিচালনা কাজী নজরুল ইসলামকে পুরস্কার ও সম্মান, আচ্ছা পরিচালনা করেছিলেন কাজী নজরুল ইসলাম, বাস এখান থেকে পরিচালনা কী করেছিলেন এটা মনে রাখতে হবে। এবার এটা একটা পয়েন্ট দেবে, একটা সম্মান ও পুরস্কার বলে, হ্যাঁ, সম্মান ও পুরস্কার বলে কী করবে, দেখো সম্মানগুলো অ্যাটলিস্ট মনে রাখতে হবে, অ্যাটলিস্ট কী আছে সম্মান। তিনি তাহলে এখানে একটা লাইনে অ্যাড করবে যে তিনি বিভিন্ন জায়গাতে অনেক সম্মানিত হয়েছেন, তাহলে এই মতন করে বলবে, ঠিক আছে। তিনি সাহিত্য, এরকম করে একটু নিজের ভাষায় লিখবে, তিনি সাহিত্য নাট্যকার এবং বিভিন্ন কবিতা লেখার কারণে অনেক সম্মান পেয়েছেন এবং অনেক পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন, এই মতন করে লিখবে, নিজের ভাষার মতন করে লিখবে। যে কারো ক্ষেত্রে এটা শব্দ ইউজ করতে পারবো। তিনি নাট্যভিনয় তার বিশেষ বাংলা সাহিত্যের প্রতি বিশেষ অবদানের কারণে তিনি বিশেষ সম্মান এবং পুরস্কারে ভূষিত হয়েছেন, বাস হয়ে গেল, নিজে থেকে লিখবে। তারপরে 1-2 করে এটা লিখে দেবে যে এত সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক লাভ করেন, বাস করে দেবে, শেষ, ঠিক আছে। এরপর তিনি 1960 সালে তিনি কী আছে এটা, পদ্মভূষণ পুরস্কার, ঠিক আছে, পদ্মভূষণ পুরস্কার ও বাংলাদেশের সরকারের কাছে তিনি জাতীয় কবি উপাধি লাভ করেন, 21 পদ পুরস্কার লাভ করেন, ঠিক আছে, উপাধি এবং তাহলে জাতীয় কবি উপাধি তিনি লাভ করেন, হয়ে গেছে। এরপরে চলে আসবে উপসংহার, শেষ এটাই, ঠিক আছে। তাহলে পুরস্কারটা কী করে লিখতে হবে বলে দিলাম। এরপরে চলে আসবে উপসংহার লিখবে কি, এত সালে তিনি কাজী নজরুল ইসলাম রাঁচির একটি মানসিক হাসপাতালে, যেহেতু ভীষণ পরিমাণে তিনি ডিপ্রেশনে, যারা কবি হয় দেখবে, যারা কবি হয় সাহিত্যিক হয় প্রচুর পরিমাণে ওরা একটা বিশেষ গভীর মতন থাকে, যেমন একটা আমরা ফিলোসফিতে প্রায় টার্মগুলো বলে থাকি যে প্রত্যেক সাহিত্যিক বা প্রত্যেক কবি হন জ্ঞানী,
প্রত্যেক জ্ঞানী হন কবি, তাই না? প্রায় এই মতন কিছু একটা টার্ম থাকে, দেখতে হবে বাক্যগুলো, ঠিক আছে? ভর্তি হন তাহলে কী করবে, তিনি এত সালে তিনি রাঁচির একটি মানসিক হাসপাতালে তিনি ভর্তি হন। তিনি তাকে পিক্স 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 নামক রোগ ধরা পড়ে। পিক্স নামক রোগ ধরা পড়ে, রোগটার নাম মনে থাকলে লিখতে পারো, আদারওয়াইজ তুমি বলে দেবে এত সালে রাঁচির একটা মানসিক হাসপাতালে তিনি ভর্তি হন এবং সেখানে তিনি বলে দেবে যে সেখানে একটা বিশাল বড় একটা রোগের মধ্যে তিনি আক্রান্ত, মানে বিশাল বড় একটা রোগ ধরা পড়ে, এই মতন করে বলে দেবে, নিজের ভাষায় বলে দাও, ঠিক আছে? 1900 এত সালে তিনি মাসগুলো যদি না মুখস্থ না থাকে ছেড়ে দাও, সালগুলো একটু মুখস্থ চেষ্টা করো। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ঢাকা মৃত্যুবরণ করেন, হয়ে গেছে। নজরুল ইসলাম এসেছিলেন ইসলামের ধ্বজা নিয়ে নয়, ইসলামের ধ্বজা নিয়ে সমগ্র ভারতের হয়ে সামাজিক রাজনৈতিক সব দিক থেকে রণভীর বাজিয়ে কণ্ঠে তার মানব মুক্তির জয়গান সমগ্র জাতি কাজী নজরুল ইসলামের প্রতিভার কাছে চিরকৃতজ্ঞ, ঠিক আছে? তাহলে শেষের দিকে উপন্যাসটা কী করে লিখবে একটু বলে দিচ্ছি আবার, যে 1900 এত সালে তিনি রাঁচির একটা মানসিক হাসপাতালে ভর্তি হন এবং সেখানে একটা বড় রোগের মধ্যে আক্রান্ত পাওয়া যায় এবং তার রিপোর্টে এই মতন করে বলতে পারে যে বড় একটা রোগের মধ্যে তিনি আক্রান্ত হয়েছিলেন। তারপরে কী করবে, যে এত সালে যদি আর কি সালটা মনে থাকে 1967 যদি এই সালটা মনে থাকে তাহলে ভালো কথা, না থাকলে কী করবে, কাজী নজরুল ইসলাম বাংলা এত সালে, হ্যাঁ কিন্তু মৃত্যুটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এটা স্কিপ করা যাবে না, মৃত্যুটা মনে রাখতে হবে। বাংলাদেশের ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। নজরুল ইসলাম এসেছিলেন শুধু ইসলামের জন্য নয়, সমগ্র ভারতবর্ষের সামাজিক রাজনৈতিক দিক দিয়ে রণভীর বাজিয়েছেন, এরকম করে বলে দেবে, ঠিক আছে? কণ্ঠে তার মানব মুক্তির জয়গান সমগ্র জাতীয় নজরুল ইসলামের প্রতিভার কাছে চিরকৃতজ্ঞ। এই যদি কঠিন হয় তাহলে কণ্ঠে তার মানব মুক্তির জয়গান ছিল সমগ্র জাতির জন্য তিনি বিশেষ সমগ্র আজকে এরকম করে বলতে পারো। আরেকটা কথা, যে আজ কাজী নজরুল ইসলাম আমাদের মাঝে নাই, কিন্তু তার গান, তার রচনা, তার উপন্যাস, তার সাহিত্য আজ আমাদেরকে প্রতিটা মুহূর্তে কিন্তু সেই বাংলার বিশেষ অবদানকর্তা কাজী নজরুল ইসলামকে কিন্তু প্রতিটা সময়ে কিন্তু আমরা তার গানের মাধ্যমে, তার ছবির মাধ্যমে বিভিন্ন দিক দিয়ে কিন্তু আমরা তাকে আজও পর্যন্ত আমাদের হৃদয়ে জায়গা করে বসে আছেন, এই মতন করে সমাপ্ত করতে পারো, ঠিক আছে? এই যে কথাটা বললাম শেষের লাইনটা, এই কথাটা কিন্তু প্রত্যেকটা জায়গাতে তুমি প্রত্যেকজনের ক্ষেত্রে কিন্তু অবদান বা রচনার ক্ষেত্রে তুমি এটা ব্যবহার করতে পারবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। বলো, আরও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, পরবর্তী ক্লাসে দেখা হবে, থ্যাংক ইউ।